আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো ট্রান্সলেশন। এর আগের ক্লাসগুলোতে আমরা রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন পড়েছি। আজকে হচ্ছে সেন্ট্রাল ডগমার শেষ কনসেপ্ট, যেটা হচ্ছে ট্রান্সলেশন। তো খুবই সহজ একটা প্রসেস পড়ার জন্য, এবং এর সাথে জড়িত কিছু পড়ালেখা বইয়ে দেওয়া আছে, কিছু অ্যান্টিবায়োটিকের নাম, তারা কি কি কাজ করে। এই পড়াগুলো পড়লে কিন্তু আমাদের আগ্রহ বেড়ে যাবে যে আমরা যে নলেজগুলো গ্যাদার করতেছি, এই নলেজগুলো, বায়োলজির নলেজগুলো কিন্তু প্রতিটা পয়েন্ট আমাদের কাজে লাগে। সেগুলো ইউজ করে বিভিন্ন ওষুধ তৈরি করা হয় বা অন্যান্য রোগ ব্যাধি নির্ণয় করা হয়, রোগ ব্যাধি প্রতিরোধ প্রতিকার করা হয়। তো কিভাবে আসলে আমাদের বায়োলজির নলেজ ওষুধ তৈরিতে কাজে লাগে সে ব্যাপারে একটা আইডিয়া পাবো। এবং তোমরা মনে রাখবা, বায়োলজিতে বইয়ের মধ্যে যে সেন্টেন্স গুলা লেখা দেখতে পাও, এই প্রতিটা সেন্টেন্স আবিষ্কৃত হয়েছে বিকজ এদের আবিষ্কারের প্রয়োজন ছিল, এবং এক একটা সেন্টেন্স আবিষ্কারের পিছনে কোটি কোটি টাকা বিনিয়োগ আছে। এগুলা কিন্তু আহ, মানুষ চিন্তা ভাবনা কল্পনা করে লিখেনি, রিসার্চ করে এক্সপেরিমেন্ট করে করে সার্ভে করে তারপর লিখা হয়েছে। কারণ আহ, যেই জিনিসটা মানুষের জন্য জানা প্রয়োজনীয় না, সেটা নিয়ে মানুষ রিসার্চ করে না। আমরা যখন অণুজীব অধ্যায় পড়বো, চতুর্থ অধ্যায়, ওইখানে তোমরা দেখবা আর কি ব্যাকটেরিয়া নামে একটা জীবের কথা বলা আছে, যেটা ব্যাকটেরিয়ার চেয়েও অনুন্নত। বাট এই আর্কি ব্যাকটেরিয়া সম্পর্কে মানুষ বেশি কিছু জানে না। কেন বেশি কিছু জানে না? বিকজ মানুষ এদের সম্পর্কে বেশি কিছু জানার চেষ্টাই করে নাই। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া কেন ওদের সম্পর্কে মানুষ এত কিছু জানার চেষ্টা করে নাই? মানুষ না ব্যাকটেরিয়া ভাইরাস সম্পর্কে কত কিছু জানে, কোন অণুর আকৃতি কিরকম, সাইজ কত, সব তো বইয়ে লেখা। আর্কি ব্যাকটেরিয়া নিয়ে কথাবার্তা নাই কেন? কারণ কারণ কি জানো? কারণ আর্কি ব্যাকটেরিয়া কোনো রোগ সৃষ্টি করতে পারে না। আর্কি ব্যাকটেরিয়া মানুষ বা অন্য কোনো প্রাণীর দেহে রোগ সৃষ্টি করতে পারে না। তোর মতো আছে, খাওয়া দাওয়া করে মারা যায়, শেষ। ওকে নিয়ে আমার জানার কি দরকার? ও তো আমার দেহে কোনো রোগ সৃষ্টি করে না। যদি রোগ সৃষ্টি করতো তাহলে গবেষণা করতাম ওকে কিভাবে মারা যায়, কোন ওষুধ দিয়ে ওকে থামানো যায়। যেহেতু আমার কোনো ক্ষতি করে না, ওকে নিয়ে তাই আমরা রিসার্চও করি না। ও বইয়ের মধ্যে দেখো 4-5টা লাইন লেখা আছে, শেষ। ওইটুকুই জানি আমরা আর কি ব্যাকটেরিয়া নিয়ে। এর বেশি কিছু জানে না বিজ্ঞান। বিকজ ওটা নিয়ে জানার আমাদের প্রয়োজনই নাই, রিসার্চে কোনো ফান্ডিং নাই। কেমনে জানবে? দেখছো ব্যাপারগুলো কত মজার। হাউএভার, অফ টপিক হয়ে যাচ্ছে বেশি। ট্রান্সলেশন পড়াচ্ছিলাম, ট্রান্সলেশনে ফিরে আসি। তো ট্রান্সলেশনে আসলে ভাইয়া হয় কি, আমরা সবাই জানি ট্রান্সলেশনে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তো এই যে আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, এই প্রসেসে আসলে ভাইয়া দুইটা আরএনএ কাজে লাগে। একটা হচ্ছে এমআরএনএ। এমআরএনএ মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ এর ভিতরেই লেখা থাকে যে কিরকম প্রোটিন তৈরি করতে হবে। আরেকটা হচ্ছে টিআরএনএ। এই এমআরএনএ আর টিআরএনএ মিলে কিন্তু ভাইয়া প্রোটিন তৈরির কাজটা সম্পাদন করে। তো কথা হচ্ছে, দেখো, আমি ট্রান্সলেশনের 3টা ধাপ লিখে রেখেছি বইয়ের। আমি চাই যে বইয়ের যেভাবে সিকোয়েন্স করে দেওয়া আছে তোমাদেরকে জিনিসগুলো সেভাবেই পড়িয়ে দিতে, তাহলে বইয়ের সাথে রিলেট করতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। এই জন্য আমি এই জিনিসগুলো আগে থেকেই সেট করে রাখার চেষ্টা করি সবসময়। তো দেখো, 3টা ধাপের কথা বলা হয়েছে: সূচনা, বৃদ্ধিকরণ, সমাপ্তিকরণ। তবে এই 3টা ধাপের আগে, এগুলো ভাইয়া ট্রান্সলেশনের ধাপ, ওকে। বাট ট্রান্সলেশন হবার আগে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাকে বলা হয় টিআরএনএ অ্যাক্টিভেশন। টিআরএনএ অ্যাক্টিভেশন। টিআরএনএ আমরা জানি এমআরএনএ কে সাহায্য করে প্রোটিন তৈরি করতে। তো ট্রান্সলেশন হওয়ার আগেই টিআরএনএ অ্যাক্টিভেশন হতে হবে। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া টিআরএনএ আবার অ্যাক্টিভেট হয় কিভাবে? তাহলে আসো একটু দেখি। আমরা আরএনএ এর ক্লাসে টিআরএনএ এর স্ট্রাকচার শিখেছিলাম এরকম। খেয়াল আছে কিনা? এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, এদিকে হচ্ছে 5 প্রাইম প্রান্ত, আর এদিকে যে সিকোয়েন্সটা থাকে সেটা হয় অলওয়েজ সিসিএ, তাই তো? এটা তো টিআরএনএ ক্লোভার লিফ মডেল। এটা হচ্ছে অ্যান্টিকোডন বাহু, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বাহু। খেয়াল আছে? তো এই যে 3 প্রান্ত আছে ওর, 3 প্রাইম প্রান্ত, এই প্রান্তে যুক্ত থাকে হচ্ছে ওএইচ গ্রুপ, আর 5 প্রাইম প্রান্তে যুক্ত থাকে হচ্ছে ফসফেট গ্রুপ। এইটুক বেসিক আশা করি আমরা সবাই জানি। ডিএনএ বা আরএনএ এর 3 প্রান্তে ওএইচ গ্রুপ যুক্ত হয়, আর 5 প্রান্তে ফসফেট গ্রুপ যুক্ত থাকে। তো এটা হচ্ছে একটা টিআরএনএ। এখন এই টিআরএনএ কিন্তু ভাইয়া একটা অ্যামাইনো অ্যাসিড ক্যারি করবে।
অর্থাৎ দেখো, যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড, মনে করো সাপোজ সেরিন। সেরিন তো একটা অ্যামাইনো অ্যাসিড, তাই না? তো দেখো টিআরএনএ একা একা ঘুরে বেড়াচ্ছিল। এখন মনে করো একটা অ্যামাইনো অ্যাসিড সাপোজ সেরিন, এখানে সেরিনের জায়গায় মেথিওনিন, আর্জিনিন, হিস্টিডিনও হতে পারতো। তো ঘটনা ঘটবে কি, এই যে সেরিনটা আছে, সেরিনটা দেখো কি হবে, এদের দুজনের মধ্যে রিয়াকশন হবে, এবং দেখো এই যে 3' প্রান্তটা আছে, এখানে যে ওএইচ গ্রুপ আছে, এখানে এসে সেরিন যুক্ত হয়ে যাবে। এই যে সেরিনটা ছিল সেটা এই যে 3' প্রান্তে এসে যুক্ত হয়ে যাবে। আর এদিকে অ্যান্টিকোডন বাহু আছে, ওটা আমাদের এখন বোঝার ব্যাপার না। আমাদের বোঝার ব্যাপার হচ্ছে টিআরএনএ এর দুইটা প্রান্ত আছে, একটা 3' প্রান্ত আর একটা হচ্ছে 5' প্রান্ত। তো 3' প্রান্তে যে ওএইচ গ্রুপ আছে, সেই ওএইচ গ্রুপের সাথে সেরিন নামে একটা অ্যামাইনো অ্যাসিড এসে যুক্ত হবে। এই যে যখনই টিআরএনএ এর সাথে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হলো, তখন আমরা ধরে নেই যে টিআরএনএ অ্যাক্টিভেট হয়ে গেছে, সক্রিয় হয়ে গেছে। এখন সে ট্রান্সলেশনে সাহায্য করবে। তো এই যে টিআরএনএ অ্যাক্টিভেট হলো, এই প্রসেসে একটা এনজাইম দরকার হয়, এনজাইমটার নাম হচ্ছে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। দেখো অ্যামাইনো অ্যাসাইল মানে কি আমরা জানি, যে এই যে অ্যামাইনো অ্যাসিডটা এখানে যুক্ত হয়েছে, এই জন্য এই অংশটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল। আমরা অ্যাসাইল গ্রুপ শিখছি বা শিখবো সামনে জৈব রসায়নে। তো ভাইয়া আমাদের আসলে এগুলো নিয়ে অত বেশি গুতাগুতি করার দরকার নাই এখনই। আমরা এখন তো কেমিস্ট্রি পড়ছি না, আমরা বায়োলজি পড়ছি। আমি চাইলে তোমাকে দেখাতে পারি যে কিভাবে অ্যাসাইল বন্ডের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড এসে টিআরএনএ যুক্ত হয়, বাট সেটা অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট লেভেলে বায়োলজি পড়ার জন্য অত ডিটেইলসে সময় নষ্ট করার দরকার নেই। জাস্ট জেনে রাখো অ্যামাইনো অ্যাসাইল গ্রুপটা এসে টিআরএনএ যুক্ত হয়েছে। তাহলে এখন যে ভাইয়া যৌগটা গঠিত হয়েছে, দেখো এখানে আগে থেকেই টিআরএনএ ছিল, যুক্ত হয়েছে অ্যামাইনো অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ তে যুক্ত হয়ে যে যৌগটা গঠিত হবে, তার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। তাহলে দেখো অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ কে আমি এখানে সিনথেসিস করেছি। সিনথেসিস করা মানে তৈরি করা। তো অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস করতে বা তৈরি করতে যে এনজাইম দরকার হবে, সেই এনজাইমের নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। সিনথেসিস করেছে বা তৈরি করেছে, তাই এনজাইমটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। এগুলো কিন্তু ভাইয়া এমসিকিউ এ আসে, যে টিআরএনএ অ্যাক্টিভেশনে কোন এনজাইমের প্রয়োজন হয়। অ্যান্সার হচ্ছে সিনথেটেজ এনজাইম, বা আরো বিস্তারিত বললে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ এনজাইম। এবং প্রতিটা অ্যামাইনো অ্যাসিডের জন্য আলাদা আলাদা ধরনের সিনথেটেজ এনজাইম আছে। অর্থাৎ যেই এনজাইম সেরিনকে যুক্ত করবে, সে কিন্তু আর্জিনিনকে যুক্ত করবে না। আর্জিনিনের জন্য অন্যরকম একটা সিনথেটেজ এনজাইম থাকবে। বা যেই এনজাইম মেথিওনিনকে যুক্ত করবে, সে কিন্তু হিস্টিডিনকে যুক্ত করবে না। হিস্টিডিনের জন্য অন্যরকম একটা সিনথেটেজ এনজাইম লাগবে। হাউএভার, এই যে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ এনজাইম আছে, এর সহায়তায় আমরা প্রথমে টিআরএনএ কে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করা মানে হচ্ছে টিআরএনএ এর সাথে অ্যামাইনো অ্যাসিড যোগ করা। এতটুকু সবাই বুঝতে পেরেছি কিনা বলো? এগুলো কিন্তু বইয়ে আছে। আচ্ছা, তো তো আমরা অ্যাক্টিভেশন বুঝে ফেলেছি, এবার আসো আমরা ট্রান্সলেশন প্রক্রিয়ার ভিতরে যাই। সূচনা, বৃদ্ধিকরণ, সমাপ্তিকরণ। তো এই যে ট্রান্সলেশন প্রক্রিয়াটা, এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে যে রাইবোজোম গুলো আছে, সেই রাইবোজোমে। এটা হচ্ছে রাইবোসোমে। রাইবোসোমে ঘটনাটা ঘটতেছে। হ্যাঁ, কোষের আবশ্যকীয় অঙ্গাণু যে বলা হয় রাইবোজোমে। তো ভাই আমরা রাইবোজোমের গঠন জানি। রাইবোজোম এরকম দুইটা একক থাকে, একটা হচ্ছে ছোট একক আর একটা হচ্ছে বড় একক। ঠিক আছে? তো বড় এককে আবার তিনটা অংশ আছে, ই, পি, এ। ইতে হচ্ছে এক্সিট সাইট,
পিতে হচ্ছে পেপটাইড বন্ডিং সাইট, এতে হচ্ছে অ্যারাইভাল সাইট। তো এই যে তোমার বড় এককটা আছে, এই বড় এককে টিআরএনএ আসবে এভাবে, হ্যাঁ টিআরএনএ এখানে আসবে। আর ছোট একক, এই ছোট এককের মধ্যে থাকবে হচ্ছে এমআরএনএ। এগুলো একটু আমাদের বুঝতে হবে এমসিকিউ এর জন্য। তাহলে দেখো রাইবোজোমের যে বড় এককটা আছে সে এককে এসে যুক্ত হয় টিআরএনএ, আর যে ছোট এককটা আছে ওই যে তোমরা পড়ছো না, লাইক এইটিএস রাইবোজোম, এইটিএস রাইবোজোমের বড় এককটা হচ্ছে 60S, ছোট এককটা হচ্ছে 40S। যারা এস বুঝো না তারা আমার চ্যানেলের এস কি জিনিস, এই যে ভেদভার্গ ইউনিট এস কি জিনিস সেটার একটা ডিটেলস ক্লাস দেওয়া আছে, দেখে আসতে পারো এই ক্লাস করার পরে। তো দেখো ছোট এককে ওই যে 40S এ এসে যুক্ত হবে এমআরএনএ, আর বড় এককে এসে যুক্ত হবে হচ্ছে টিআরএনএ। তাহলে এখানে দেখো ঘটনাটা কিভাবে ঘটতেছে। মনে করো আমার কাছে একটা এমআরএনএ আছে, এমআরএনএ এইদিকে হচ্ছে 5 প্রাইম প্রান্ত, এদিকে হচ্ছে 3 প্রাইম প্রান্ত। তো এমআরএনএ তো ডিএনএ থেকে সৃষ্টি হয়েছে তাই না, এমআরএনএ এটা, এবং সেই এমআরএনএ এর নিউক্লিওটাইড সিকোয়েন্স আছে। আমি একটা সিকোয়েন্স নিজের মনের মতো লিখি। আরো বড় করে দেখাবো। আচ্ছা, এই দেখো আমি একটা সিকোয়েন্স আঁকলাম, এই সিকোয়েন্সটা হচ্ছে এমআরএনএ এর সিকোয়েন্স। আমার যেভাবে মন চায় আমি সেভাবেই আঁকতে পারি, আমাকে বাধা দেওয়ার কেউ নাই। আমার যদি মন চায় আমি এক নাগারে 50টা অ্যাডেনিন দিব, আমি দিতে পারি, কেউ আমাকে বাধা দিতে পারবে না, এটা একেবারে স্বাধীন। ঠিক আছে, তো দেখো আমি একটা সিকোয়েন্স এঁকেছি এমআরএনএ এর। এই এমআরএনএটা কোথায় আসছে, রাইবোজোমের কাছে। আসলে আমি উল্টা বলা হচ্ছে বোধহয়, এমআরএনএ জায়গায় বসে থাকে, ওর উপরে এসে রাইবোজোম বসে। বুঝতে পারছো, এখানে কিন্তু এমআরএনএ নড়াচড়া করে না, নড়াচড়া বা দৌড়াদৌড়ি করে হচ্ছে রাইবোজোম, রাইবোজোমটাই হাঁটতে থাকে ওর উপরে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এমআরএনএ তৈরি হলো, এবার এখানে এসে যুক্ত হবে রাইবোজোম, রাইবোজোমে ছোট এককটা এসে যুক্ত হবে, ছোট এককটা এসে যুক্ত হওয়ার পর রাইবোজোম এখানে যে কাজটা করবে সেই কাজটার নাম হচ্ছে স্ক্যানিং। কি করবে ভাইয়া, স্ক্যানিং করবে। দেখো সূচনা হওয়ার পরই এখানে স্ক্যানিং করবে, স্ক্যানিং। এখন রাইবোজোম আসলে কি স্ক্যান করবে, রাইবোজোম তো 5 প্রান্তে এসে যুক্ত হয়েছে, স্ক্যান করতেছে। রাইবোজোম স্ক্যান করবে স্টার্ট কোডনকে, স্টার্ট কোডন, যেটা হচ্ছে কি ভাইয়া এইউজি। রাইবোজোম এসে এমআরএনএ এর উপর বসবে এবং স্ক্যান করে খুঁজতে থাকবে হচ্ছে এইউজি কোডনকে। তাহলে দেখো আমি এই সিকোয়েন্সটাকে কোডনে ভাগ করি প্রথমে। কোডন কিন্তু ভাইয়া এমআরএনএ তে থাকে, ডিএনএ তে থাকে না। ডিএনএ তে থাকে ট্রিপলেট, এমআরএনএ এর ট্রিপলেট গুলাকে কোডন বলা হয়। দেখো তিনটা তিনটা করে ভাগ করি, এএসি, সিজিএ, এইউজি, সিজিসি, ইউসিএ, ইউএএ, সিএজি, জিজিএ, এইউজি, সিজিএ। তাহলে দেখো আমি এখানে কিন্তু সিকোয়েন্সটাকে অনেকগুলো কোডনে ভাগ করে ফেলেছি। তো রাইবোজোম আসলো, এসে স্ক্যান করবে। প্রথমে সে স্ক্যান করে পেয়েছে এএসি, এএসি যেহেতু পেয়েছে এখানে সে কোনো কাজ করবে না, বিকজ স্ক্যানিং এ রাইবোজোমের উদ্দেশ্য থাকে এইউজি কে খুঁজে পাওয়া, অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন, এই ট্রিপলেটটা বা এই কোডনটাকে খুঁজে বের করা থাকে রাইবোজোমের উদ্দেশ্য। যতক্ষণ পর্যন্ত সে এইউজি কে খুঁজে বের করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু সে কাজের সূচনা করবে না, ততক্ষণ পর্যন্ত সে কাজের সূচনা করবে না। তাহলে দেখো এএসি কোনো কাজ সে সূচনা করবে না। এরপর সে পেল সিজিএ, সিজিএ পেলেও সে কোনো কাজ করবে না, বিকজ এখনো তার স্টার্ট কোডন আসেনি। তাহলে রাইবোজোম প্রথমে এখানে আসলো, কাজ করলো না, তারপরে সামনে গেল, কাজ করলো না।
এরপর যখন সে আরেকটু সামনে গেল, তখন সে যাকে সে খুঁজছিল এতক্ষণ যাবত, তাকে সে এবার খুঁজে পেয়েছে। হ্যাঁ, সে এবার, এখন বুঝতে পারছো তো, সে যাকে খুঁজছিল সে তাকেই খুঁজে পেয়েছে, এবং সে হচ্ছে স্টার্ট কোডন অর্থাৎ AUG। এখন যখন সে স্টার্ট কোডনকে খুঁজে পাবে, তখনই এখানে এসে যুক্ত হবে টিআরএনএ। এই খেয়াল করো, এই যে এখানে মনে করো স্টার্ট কোডনটা সে পেয়েছে, এই সাইটে বা অ্যাটাচমেন্ট সাইটে এসে যুক্ত হবে টিআরএনএ। টিআরএনএ কিন্তু ভাইয়া আসলে এই জায়গায় যুক্ত হয়ে এসে, আমি এটা একটু এক্স্যাক্টলি দেখিয়ে দেই, এইখানে যুক্ত হয় টিআরএনএটা এ সাইটে। তাহলে দেখো টিআরএনএ এখানে এসে যুক্ত হবে। তাহলে দেখো এইখানে যে কোডন আছে AUG, এই কোডনের এন্টি কোডন কত ভাইয়া বলো তো? UAC, এটা হচ্ছে এন্টি কোডন। এই এন্টি কোডনটা উপস্থিত ছিল কোথায় ভাইয়া? এই যে চেহারা দেখলেই বুঝতে পারো, ক্লোভার লিফ টিআরএনএ তে। তো টিআরএনএ তে দেখো যখন কোডন হিসেবে AUG কাজ করবে, তখন টিআরএনএ তে অ্যামাইনো অ্যাসিড হিসেবে থাকবে হচ্ছে মেথিওনিন। কি থাকবে ভাইয়া? মেথিওনিন। তাহলে মেথিওনিন এখানে চলে আসলো। চলে আসার পর এটা কিন্তু সাইডে পাশে চলে যাবে। দেখো রাইবোজোমটা পাশে চলে যাবে। আরো রাইবোজোম স্টার্ট কোডন যখন পেয়েছে, তখন থেকেই সে টিআরএনএ কে ডাকা শুরু করবে, অর্থাৎ সে কাজের সূচনা করে দিল। কিন্তু তো সূচনা হবার পর, সূচনায় আমরা সবসময় জানি যে মেথিওনিন কিন্তু সূচনা করে, এবং এই মেথিওনিনকে এই জন্য বলা হয় ইনিশিয়েটর টিআরএনএ। যার মাধ্যমে এই ট্রান্সলেশনের সূচনা হয় তাকে বলা হয় ইনিশিয়েটর টিআরএনএ। বুঝছো? ইনিশিয়েশন মানে কি ভাইয়া? ইনিশিয়েশন মানে শুরু করা। তো ইনিশিয়েটর টিআরএনএ বলা হয় এটাকে, তোমাদের বইয়ে কিন্তু লেখা আছে ইনিশিয়েটর টিআরএনএ বলা হয়। ঠিক আছে, ইনিশিয়েটর টিআরএনএ। তাহলে দেখো সর্বপ্রথম যে টিআরএনএটা এসেছে একে বলা হবে ইনিশিয়েটর, ইনিশিয়েটর টিআরএনএ। এবং ইনিশিয়েটর টিআরএনএ অলওয়েজ মেথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে কন্টেইন করে। এরপর রাইবোজোমটা সামনে গেল, গিয়ে পেল সিজিসি। তো সে যেহেতু কাজ সূচনা করেছে, এবার সে কাজটাকে বৃদ্ধি করছে আস্তে আস্তে, এই অ্যামাইনো অ্যাসিডের চেইনটাকে সে লম্বা করবে বা বৃদ্ধি করবে। তাহলে দেখো এখন এইখানে আবার একটা টিআরএনএ আসবে, এবং দেখো সিজিসি এর অ্যান্টিকোডন কি? অ্যান্টিকোডন হচ্ছে GCG। এই অ্যান্টিকোডনটা থাকবে এই টিআরএনএ তে। তাহলে দেখো যখন কোডন হিসেবে সিজিসি থাকে, তখন তোমার অ্যামাইনো অ্যাসিড হিসেবে থাকে হচ্ছে প্রোলিন। তাহলে এখানে প্রোলিন অ্যামাইনো অ্যাসিডটা চলে আসবে। তাহলে দেখো প্রথমে এসে যুক্ত হলো, তারপরে ও যুক্ত হলো। এখন যখনই এই দ্বিতীয় জন এসে যুক্ত হবে, প্রথম জন চলে যাবে। দেখো প্রথম টিআরএনএটা এটা এখান থেকে এখন চলে যাবে, বের হয়ে যাবে। তবে বের হয়ে যাওয়ার আগে সে একটা কাজ করবে। সেই কাজটা হচ্ছে এই মেথিওনিনের সাথে প্রোলিনের একটা পেপটাইড বন্ড সে তৈরি করে দিবে। আমরা জানি যে পেপটাইড অ্যামাইনো অ্যাসিড গুলো, একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হয় কি দিয়ে ভাইয়া? পেপটাইড বন্ড দিয়ে। তো দেখো এখানে যে পেপটাইড বন্ডটা তৈরি হবে, তার পিছনে যে এনজাইম কাজ করবে তার নাম হচ্ছে পেপটিডাইল ট্রান্সফারেজ। এই পেপটিডাইলটা দেখো দ্বিতীয় একটা এনজাইম আমরা পেলাম। পরীক্ষায় আসতে পারে যে তোমার ট্রান্সলেশনের বৃদ্ধিকরণে কোন এনজাইম কাজ করে? অ্যান্সার হচ্ছে পেপটিডাইল ট্রান্সফারেজ। তাহলে পেপটিডাইল ট্রান্সফারেজ এখানে কিন্তু কি করলো? মেথিওনিনের সাথে প্রোলিনকে যুক্ত করে দিল। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো কাজ কিন্তু চলবে, বৃদ্ধিকরণ চলবে। তোমার রাইবোজোম আরেকটা টিআরএনএ কে নিয়ে আসবে। এখন দেখো এখানে কোডন হিসেবে আছে ইউসিএ, তাহলে এন্টি কোডন হিসেবে থাকবে হচ্ছে AGU। তাহলে দেখো যখন ইউসি কোডন হিসেবে থাকে, তখন অ্যামাইনো অ্যাসিড হিসেবে থাকে হচ্ছে সেরিন। এগুলো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার মনে থাকতো না যে কোন কোডনের এগেইনস্টে কোন অ্যামাইনো অ্যাসিড। বাট এই যে কোষের অধ্যায়ের ক্লাস নিয়েছি, বোধ হয় 300 বার হবে, লিটারালি 300 বার কোষই পড়াইছি আমি, অনলাইন অফলাইন মিলে। আরো বেশি হইতে পারে, আমি এখন কাউন্টও রাখি না আর যে কতবার হচ্ছে। দিনে যদি চারটা করে ব্যাচ পড়াতে হয় আবার অনলাইন, তাহলে বুঝতেছো
কতগুলা ক্লাস আসলে নেওয়া হয়েছে, এই জন্য পড়াতে পড়াতে মুখস্থ হয়ে গেছে। তোমাদের এগুলো মুখস্থ না থাকলেও চলবে। দেখো ইউসিএ যখন আসে তখন অ্যামাইনো অ্যাসিড হিসেবে আসবে সেরিন। এবার যখন নতুন টিআরএনএ চলে এসেছে, পুরাতন টিআরএনএটা এখান থেকে বের হয়ে চলে যাবে। তবে বের হয়ে চলে যাওয়ার সময় সে একটা কাজ করে, সেটা হচ্ছে এই প্রোলিনের সাথে আবার সেরিনের একটা পেপটাইড বন্ড তৈরি হবে এবং এখানেও কাজ করবে পেপটিডাইল ট্রান্সফারেজ এনজাইমটা। ওকে, ভালো কথা। এরপরে রাইবোজোম আবার সামনে যাবে, কিন্তু এবার যখন রাইবোজোম সামনে গেল তখন একটা বিপদ হয়ে গেছে। বিপদ কি দেখো তো? বিপদ হচ্ছে এখানে চলে আসছে স্টপ কোডন। আমরা জানি হয়তো ইউএএ, ইউএজি আর ইউজিএ, এই তিনটাকে বলা হয় স্টপ কোডন। এই যে আরেকটা বিড়াল আসছে, বুঝছো, দেশিটা আসছে আজকে, এই আবার লুকায় ক্লাস করে, একটু ভয় টয় পায়, বুঝে খুব, ও বিভিন্ন জায়গা দিয়ে কম্পিউটারের পিছনে লুকায় টুকায় রুমের ভিতর চলে আসে ক্লাস করতে। আর বিদেশি টার্কিশটা আবার কিছুই বুঝে না, ও একেবারে মেইন ডোর দিয়ে সুন্দর, হ্যাঁ, হাম্বি তাম্বি করে চলে আসে ক্লাস করতে। আচ্ছা, একে ধরবো না, ধরলে কামড় দেয়, দেশিটা কামড় দেয়, একটু হিংস্র। আচ্ছা, তো যাই হোক, দেখো এখানে দেখো রাইবোজোম স্ক্যান করতে করতে ইউসি এর পরে পেয়েছে ইউএএ। ইউএএ কিন্তু ট্রান্সলেশনে স্টপ কোডন হিসেবে কাজ করে। অর্থাৎ যখনই ইউএএ আসছে তখন কিন্তু রাইবোসোম আর বৃদ্ধি করবে না। অর্থাৎ এই যে অ্যামাইনো অ্যাসিডের যে পেপটাইড বন্ড তৈরি করতেছিল, পলিপেপটাইড গঠন করতেছিল, সে আর এটাকে বৃদ্ধি করবে না। এখানে কিন্তু কাজটা স্টপ হয়ে যাবে। এটাকে বলা হয় সমাপ্তিকরণ। অর্থাৎ যখন স্টপ কোডন আসবে তখন কিন্তু আর বৃদ্ধি পাবে না। তাহলে দেখো সূচনা হবে কিসের? প্রথমে দেখো টিআরএনএ অ্যাক্টিভেশন হয়েছে, তারপরে স্ক্যানিং হয়েছে কিন্তু, হ্যাঁ, টিআরএনএ অ্যাক্টিভেশন, তারপরে স্ক্যানিং, তারপর সূচনা হলো। সূচনা হবে এইউজি দিয়ে, আর সমাপ্তি হবে কি দিয়ে ভাইয়া? স্টপ কোডন দিয়ে। সেটা ইউএএ হতে পারে, ইউএজি হতে পারে, ইউজিএও হতে পারে, আর মাঝখানে বৃদ্ধিকরণ চলতে থাকবে। এখন দেখো যখনই ইউএএ আসছে, রাইবোজোম আর কোনো টিআরএনএ কে ডাকবে না, এবং এখানে উল্টা কি হবে? টিআরএনএ এর বদলে এখানে এসে যুক্ত হবে একটা রিলিজ ফ্যাক্টর, বলা হয় রিলিজ ফ্যাক্টর। রিলিজ করা মানে কি ভাই বলতো? এই যে সমাপ্তিকরণের সময় এখানে রিলিজ ফ্যাক্টর আসবে, এটা একটা প্রোটিন। রিলিজ করা মানে কি ভাইয়া? রিলিজ করা মানে কাউকে ছেড়ে দেওয়া, তাই না? যে অমুককে রিলিজ করে দেওয়া হলো, মানে ছেড়ে দেওয়া। হাসপাতাল থেকে রিলিজ করে দেয় না, মানে হাসপাতাল থেকে ছুটি দেয় বা রিলিজ করে দেয়। একই রকম দেখো যখনই ইউএএ আসবে, এখানে কিন্তু কোনো ভাইয়া অ্যামাইনো অ্যাসিড আসবে না, এখানে চলে আসবে উল্টা রিলিজ ফ্যাক্টর। রিলিজ ফ্যাক্টর করবে কি? রিলিজ ফ্যাক্টর এই টিআরএনএ তো এমনিতে রিলিজ হয়ে যাওয়ার কথা, এই যে পলিপেপটাইডটা আসছে, এই পলিপেপটাইডটাকে রাইবোজোম থেকে রিলিজ করে দিবে। আমার প্রোটিন কিন্তু তৈরি হচ্ছে রাইবোজোমের ভিতরে, তো যখনই স্টপ কোডন আসছে আমাকে বুঝতে হবে আমার প্রোটিন তৈরি করা এখানে আমি থামিয়ে দিব, এবং প্রোটিন তৈরি করা থামিয়ে দিয়ে আমি যতটুকু প্রোটিন তৈরি করেছি ততটুকু প্রোটিনকে আমি এবার ছেড়ে দিব, অব্যাহতি দিব বা বের করে দিব। তো রাইবোজোম যে প্রোটিনকে এখন বের করে দিবে, এই সিগন্যালটা রাইবোজোমকে দেয় রিলিজ ফ্যাক্টর। অর্থাৎ দেখো যখনই স্টপ কোডন আসতেছে, চেইনের লম্বা হওয়াটা বা বৃদ্ধি পাওয়াটা সমাপ্ত হয়ে যাচ্ছে, এবং ওখানে আসতেছে রিলিজ ফ্যাক্টর। রিলিজ ফ্যাক্টর এই প্রোটিনটাকে রিলিজ করে দিচ্ছে। ভালো কথা। তো রিলিজ করে দিল, তো রাইবোজোম কি বসে থাকবে? রাইবোজোম কি মনের দুঃখে বসে থাকবে? হায় রে, আমাকে রিলিজ, আমার কাজ শেষ, আমি রিলিজ করে দিল আমাকে, হ্যাঁ, প্রোটিন রিলিজ করে দিল। রাইবোজোম কিন্তু মনের দুঃখে বসে থাকবে না, রাইবোজোম হাঁটতেই থাকবে। হাঁটতে হাঁটতে সে আবারও তার ওই যে সে যাকে ভালোবাসে, যাকে পছন্দ করে, এইউজি, এটাকেই খুঁজতে থাকবে সে। তাহলে দেখো এখানে সে কোনো কাজ করলো না, এখানেও করলো না, এখানেও করলো না, বাট এইখানে এসে খেয়াল করো, সে কিন্তু আবার স্টার্ট কোডনকে খুঁজে পেয়েছে, সে কিন্তু আবার এইউজি কে খুঁজে পেয়েছে। যখনই সে এইউজি কে খুঁজে পাবে তখনই সে ডেকে আনবে আবার কাকে? টিআরএনএ কে। তো এইউজির অপোজিটে অ্যান্টিকোডন হিসেবে কি ছিল? ইউএসি ছিল, এবং এখানে অ্যামাইনো অ্যাসিড হিসেবে ছিল মেথিওনিন। তাহলে দেখো এই যে স্ক্যানিং চলতেছে, স্ক্যানিং চলতে চলতে, স্ক্যানিং কিন্তু চলে, হ্যাঁ, স্ক্যানিং চলতে চলতে যখনই এইউজি কে পাবে তখনই আমার হবে সূচনা, এবং সূচনাতেই আসে হচ্ছে মেথিওনিন বহনকারী টিআরএনএ,
এবং যেই টিআরএনএ মেথিওনিন বহন করে তাকে বলা হয় ইনিশিয়েটর টিআরএনএ। ওই কিন্তু ইনিশিয়েশন বা শুরুটা করে, তারপর বৃদ্ধি পাবে। দেখো রাইবোজোম সামনে যাবে, সামনে গেলে সে পেয়েছে সিজিএ, এই সিজিএ এর জন্য সে আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে। তো আমরা জানি সিজিএ যখন কোডন হিসেবে থাকে তখন অ্যামাইনো অ্যাসিড হিসেবে থাকবে হচ্ছে সিজির জন্য প্রোলিন, প্রোলিন থাকবে। তাহলে প্রোলিন যখন চলে আসলো তখন এই আগের টিআরএনএটা বের হয়ে যাবে, এবং আগের টিআরএনএটা বের হয়ে যাওয়ার সময় এই মেথিওনিন এবং প্রোলিনের মধ্যে তৈরি হবে পেপটাইড বন্ড, আর সেই পেপটাইড বন্ড তৈরি করে দিবে পেপটিডাইল ট্রান্সফারেজ। এইভাবে দেখো এই পেপটিডাইল ট্রান্সফারেজ যে এনজাইমটা আছে, এই এনজাইম কিন্তু অ্যামাইনো অ্যাসিডের সূত্রটা বা পলিপেপটাইড চেইনটাকে লম্বা করে। আবার দেখো রিলিজ ফ্যাক্টর এই চেইনটাকে সমাপ্ত করে বা বের করে দেয় রাইবোজোমের ভিতর থেকে। তাহলে ভাই সবাই বুঝতে পারছি কিনা? মেইন কথা হচ্ছে দেখো, তাহলে আমি আরেকবার একটু বলি, হ্যাঁ জিনিসটা খুলে বলি। তো দেখো আমাদের ট্রান্সলেশনে 3টা ধাপ আছে, সূচনা, বৃদ্ধিকরণ, সমাপ্তিকরণ। বাট এই 3টা ধাপের আগে একটা কাজ ঘটে, যে কাজটাকে বলা হয় টিআরএনএ অ্যাক্টিভেশন, পাশাপাশি স্ক্যানিং। আর এই 3টা ধাপের পরে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে রিলিজ ফ্যাক্টর। তাহলে একটু বোঝার চেষ্টা করো যে আমরা প্রথমে টিআরএনএ কে অ্যাক্টিভেট করেছি। টিআরএনএ কে অ্যাক্টিভেট করেছি কিভাবে? টিআরএনএ এর যেই 3 প্রাইম প্রান্ত ছিল, সেই 3 প্রাইম প্রান্তে আমি অ্যামাইনো অ্যাসিড যুক্ত করে দিব, এবং টিআরএনএ আর অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে যে যৌগ গঠিত হয় তার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। বলো, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। এবং সেই প্রসেসে, অর্থাৎ টিআরএনএ অ্যাক্টিভেশনের প্রসেসে যে এনজাইম সাহায্য করে তার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। ওকে, এরপর আমার রাইবোজোম এসে এমআরএনএ কে স্ক্যান করবে, তার যে ছোট এককটা আছে সেটা দিয়ে এমআরএনএ কে সে স্ক্যান করবে। এমআরএনএ কে স্ক্যানিং করতে করতে সে যখনই এউজি খুঁজে পাবে তখন সে ডেকে আনবে টিআরএনএ কে। তো সর্বপ্রথম যে টিআরএনএ আসে তার নাম হচ্ছে ইনিশিয়েটর টিআরএনএ, এবং সে অবশ্যই মেথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে। যখনই এই টিআরএনএটা আসবে আমি ধরে নিব যে সূচনা হয়েছে, ট্রান্সলেশনের মেইন প্রসেসটার সূচনা হয়েছে। সূচনা হবার পর রাইবোজোম সামনের দিকে আগাবে এবং এই কোডনগুলোর অপোজিটে অ্যামাইনো অ্যাসিডকে ডেকে ডেকে আনবে। তো যে অ্যামাইনো অ্যাসিডগুলো আসছিল সেই অ্যামাইনো অ্যাসিডগুলা একটার সাথে আরেকটা পেপটিডাইল ট্রান্সফারেজ, দেখো ভাই কি নাম, পেপটিডাইল ট্রান্সফারেজ এনজাইমের সহায়তায় পেপটাইড বন্ড তৈরি করবে। এবং যখনই একটার সাথে একটা অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড তৈরি করবে তৈরি হবে পলিপেপটাইড, এবং এই পলিপেপটাইড চেইন তৈরি হওয়াকে আমরা বলি বৃদ্ধিকরণ। এই প্রক্রিয়ায় সাহায্য করে পেপটিডাইল ট্রান্সফারেজ এনজাইম। এরপর রাইবোজোমটা এভাবে হাঁটতে হাঁটতে যখন ইউএ মানে স্টপ কোডন খুঁজে পাবে, সেটা হতে পারে ইউএএ, সেটা হতে পারে ইউএজি, সেটা হতে পারে ইউজিএ, তখনই রাইবোজোম করবে কি, রাইবোজোম আর কোনো টিআরএনএ কে ডাকবে না। তো যদি টিআরএনএ না আসে ধরে নিতে হবে আমার পেপটাইড বন্ড বা পলিপেপটাইড তৈরি করা শেষ হয়ে গেছে। তাই এই কোডনগুলোকে বলা হয় স্টপ কোডন, এবং এখানেই কিন্তু ট্রান্সলেশনের সমাপ্তি ঘটবে। তো যখনই ট্রান্সলেশন সমাপ্তি ঘটে অর্থাৎ স্টপ কোডনগুলো থাকে, তখন ও জায়গায় একটা ফ্যাক্টর চলে আসে যার নাম হচ্ছে রিলিজ ফ্যাক্টর। এই রিলিজ ফ্যাক্টর করে কি, যতটুকু পলিপেপটাইড তৈরি হয়েছে সেটাকে রাইবোজোম থেকে রিলিজ করে দেয়। ব্যাস এইটুকু পলিপেপটাইড তৈরি হয়ে গেল। বাট রাইবোজোম কিন্তু থেমে থাকবে না, রাইবোজোম পথ চলতেই থাকবে। আবারও যখন এউজিকে খুঁজে পাবে আবারও সূচনা, বৃদ্ধি এবং শেষে সমাপ্তি, এভাবে কিন্তু রাইবোজোম তার কাজ চালিয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের ট্রান্সলেশন প্রসেস। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তা ট্রান্সলেশনের বেসিক আমরা বুঝে ফেলেছি। এখন আমাদের বইয়ে কিছু অ্যামাইনো অ্যাসিডের কিছু অ্যান্টিবায়োটিক ওষুধের কথা বলছে, যে এই অ্যান্টিবায়োটিক ওষুধগুলা কিভাবে ট্রান্সলেশনে বাধা সৃষ্টি করে। তো আমি লিখবো না, আমি বলবো তোমরা লিখবা, হ্যাঁ আমি বক্স করে দিই ওষুধগুলোর নাম: ক্লোরোমাইসিন, ইরাইথ্রোমাইসিন, নিওমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন। দেখো এর বাইরেও কিন্তু আরো অনেক অ্যান্টিবায়োটিক আছে। কিছু অ্যান্টিবায়োটিক আছে যারা ব্যাকটেরিয়াকে গিয়ে ব্যাকটেরিয়ার কোষ পর্দায় নষ্ট করে দেয়, যেমন বা কোষ পর্দা তৈরিতে বাধা তৈরি করে, যেমন হচ্ছে সবচেয়ে পরিচিত যেটা পেনিসিলিন। ও কোষ
কোষ প্রাচীর তৈরিতে বাধা সৃষ্টি করে। বাট এই যে 5টা অ্যান্টিবায়োটিক ওষুধের নাম লিখেছে, এই অ্যান্টিবায়োটিক গুলো কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়ায়, অর্থাৎ দেখো একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া তৈরি হবে। অ্যান্টিবায়োটিক কিন্তু ভাই শুধু ব্যাকটেরিয়ার বিরুদ্ধেই কাজ করে। একটা ব্যাকটেরিয়া থেকে যে আরেকটা ব্যাকটেরিয়া তৈরি হবে, সেখানে তো প্রোটিন তৈরি করা দরকার, আর প্রোটিন তৈরি করতে হয় ট্রান্সলেশন প্রক্রিয়ায়। তো ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি করার জন্য এই যে ট্রান্সলেশনের বিভিন্ন প্রসেস আছে, কোনো একটা প্রসেসকে যদি আমি বাধাগ্রস্ত করতে পারি, তাহলেই তার প্রোটিন তৈরি হবে না, মানে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করতে পারবে না। আর যে ব্যাকটেরিয়াগুলো আগেই জন্ম নিয়েছে তারা হয়তো কয়েক ঘন্টা বা কয়েকদিন পর মারাই যাবে। এভাবে তুমি ব্যাকটেরিয়ার হাত থেকে মুক্তি পেয়ে যাবে। তো দেখো প্রথমে বলছে ক্লোরোমাইসিন। ক্লোরোমাইসিন করে কি? পেপটাইড বন্ধনী সৃষ্টিতে বাধা সৃষ্টি করে। এই যে ভাইয়া, এই যে এখানে পেপটাইড বন্ধন সৃষ্টি হচ্ছে, এই বন্ধন তৈরিতে বাধা সৃষ্টি করে কি ভাইয়া? ক্লোরোমাইসিন। ওকে, তোমরা একটু খাতায় লিখো, ক্লোরোমাইসিনের পাশে লিখো যে ক্লোরোমাইসিন করে কি? পেপটাইড বন্ধনী সৃষ্টিতে বাধা সৃষ্টি করে, পেপটাইড বন্ধন তৈরি হতে দেয় না, যার ফলে ব্যাকটেরিয়ার কোনো নতুন প্রোটিন ব্যাকটেরিয়া তৈরি করতে পারে না। এরপর বলছে ইরাইথ্রোমাইসিন। ইরাইথ্রোমাইসিন হচ্ছে তোমার রাইবোজোমের চলনে বাধা সৃষ্টি করে। আমরা বারবারই বলতেছি, এমআরএনএ কিন্তু ভাইয়া নড়াচড়া করে না, এমআরএনএর উপর দৌড়াদৌড়ি করে কে? রাইবোজোম। আর ইরাইথ্রোমাইসিন এসে সেই রাইবোজোমের পা ভেঙে দেয়, যার ফলে রাইবোজোম আর নড়াচড়া করতে পারে না, আটকায় থাকে। হ্যাঁ, এতক্ষণ দৌড়াদৌড়ি করতেছিল, যখনই ইরাইথ্রোমাইসিন আসছে আর পারে না, নিজের জায়গায় আটকে থাকে। রাইবোজোম যদি আটকে থাকে, প্রোটিন তৈরি হবে? প্রোটিন তৈরি হবে না। তাহলে দেখো, ক্লোরোমাইসিন পেপটাইড বন্ড তৈরিতে বাধা সৃষ্টি করে, আর ইরাইথ্রোমাইসিন রাইবোজোমকে হাঁটাহাঁটি করতে দেয় না। এরপর বলছে নিওমাইসিন। নিওমাইসিন আবার করে কি ভাইয়া? এমআরএনএ এবং টিআরএনএ এর যে অন্তঃবিক্রিয়া আছে, সেই অন্তঃবিক্রিয়াতে বাধা সৃষ্টি করে। আচ্ছা, এই পয়েন্টটা আমাদের বইয়ে অত ডিটেলসে বলে নাই। এখানে হয় কি আসলে ভাইয়া, দেখো টিআরএনএ আর এমআরএনএ কিন্তু যুক্ত হয়, এখানে কিন্তু একটা এখানে জিটিপির সহায়তায় কিছু বিক্রিয়া ঘটে, সেই এগুলো নিয়ে আমাদের বই আলোচনা করে নাই, তাই আমি বাদ দিছি। তো নিওমাইসিন করে কি? নিওমাইসিন টিআরএনএ আর এমআরএনএ এর মধ্যে যুক্ত হতে দেয় না, টিআরএনএ কে এমআরএনএ এর সাথে। এরপরে বলছে স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিন ট্রান্সলেশনের সূচনা লগ্নে, অর্থাৎ দেখো এই যে সূচনা হচ্ছে না, শুরু যে হবে, শুরুর সময় কি হবে? ইনিশিয়েটর টিআরএনএ আসবে, স্ট্রেপ্টোমাইসিন এসে এই সূচনাটাকেই বন্ধ করে দেয়। মনে রাখতে পারো, সূচনাতেও দন্ত স দিয়ে, স্ট্রেপ্টোমাইসিনও দন্ত স দিয়ে, দন্ত স। তাহলে ট্রান্সলেশনের সূচনায় বাধা দেয় কে ভাইয়া? স্ট্রেপ্টোমাইসিন, অর্থাৎ ট্রান্সলেশনকে শুরুই হতে দেয় না। আর একটা হচ্ছে টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন হচ্ছে রাইবোজোমের টিআরএনএ সংযুক্তি পর্যায়। এই যে ভাইয়া, রাইবোজোমের এ সাইট আমরা জানি, এটা হচ্ছে অ্যাটাচমেন্ট সাইট, এটা হচ্ছে পেপটিডাইল সাইট, এটা হচ্ছে এক্সিট সাইট। এই অ্যাটাচমেন্ট সাইটে টিআরএনএ কে যুক্ত হতে দেয় না কে ভাইয়া? টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন টিআরএনএ কে অ্যাটাচমেন্ট সাইটে যুক্ত হতে দেয় না। তাহলে আবার একটু বলি, ক্লোরোমাইসিন করে কি? ক্লোরোমাইসিন পেপটাইড বন্ড তৈরি হতে দেয় না। ইরাইথ্রোমাইসিন রাইবোজোমকে চলাফেরা করতে দেয় না। নিওমাইসিন এমআরএনএ এর সাথে টিআরএনএ কে যুক্ত হতে দেয় না। স্ট্রেপ্টোমাইসিন সূচনা করতে দেয় না। আর টেট্রাসাইক্লিন টিআরএনএ কে রাইবোজোমে ঢুকতে দেয় না। টেট্রাসাইক্লিন এই কাজটা করে। বুঝতে পারছি? তো আমি এই প্রসেসটা একটু একটু অ্যানিমেশন দেখাই, তাহলে তোমরা আর একটু ভালো রিয়েলাইজ করতে পারবা। এই দেখো এখানে, এই যে এমআরএনএ আছে, ই সাইট, পি সাইট, এ সাইট। ই হচ্ছে এক্সিট সাইট, পি হচ্ছে পেপটিডাইল সাইট। এই যে আসলো হচ্ছে টিআরএনএ, এ সাইটে এসে যুক্ত হলো, হয়ে পি সাইটে চলে গেল। যখন এটা পি সাইটে গেছে, দ্বিতীয় আরেকটা আসছে এ সাইটে। দেখো, এই মেথিওনিন আর ট্রিপ্টোফ্যানের সাথে পেপটাইড বন্ড তৈরি হবে, এই যে বন্ড তৈরি হয়ে গেল, পেপটাইড বন্ড। ওকে, আর ই সাইটে যেটা চলে গেছে দেখো, সেটা বের হয়ে যাবে একটু পরে, এই যে বের হয়ে গেল। এ সাইটে এসে টিআরএনএ গুলো অ্যাটাচ হয়, পি সাইটে আসলে পেপটাইড বন্ড তৈরি করে, আর ই সাইটে গেলে এক্সিট করে। দেখো এই যে ই সাইটে গেল না, এক্সিট। ঠিক আছে, আবার দেখাই একটু, দেখো এই যে এসে এই যে যুক্ত হলো না এ সাইটে, এটাতে বাধা দেয় হচ্ছে টেট্রাসাইক্লিন। টিআরএনএ কে এসে যুক্ত হতে দেয় না এ সাইটের সাথে। তারপরে দেখো এই যে পেপটাইড বন্ড তৈরি হলো, চলে আসলে পিস ই সাইটে যেটা যাবে সেটা এক্সিট করবে, বের হয়ে যাবে। দেখো এই যে ই সাইট থেকে একটু পরেই বের হয়ে যাবে। হ্যাঁ, এই যে বের হয়ে গেল। এই হচ্ছে তোমার
একটু অ্যানিমেটেড ওয়েতে দেখলা তোমরা, এটা আমার হাতে দেখাতে অনেক অসুবিধা হতো। তো আশা করি বোঝা গেছে ব্যাপারটা। ট্রান্সলেশন ট্রান্সলেশন নিয়ে আরেকটু কথা বইয়ে বলছে, যে এই কথাটা অবশ্য আমি বারবারই তোমাদের শিখাইছি, যে ট্রান্সলেশনের কিছু ব্যতিক্রম আছে। মানে আমরা জানি এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, যে রেপ্লিকেশন, হ্যাঁ, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, তাই না? ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হয়। তো অলওয়েজ কিন্তু প্রোটিন তৈরি নাও হতে পারে। যেমন দেখো, আমরা জানি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তাই তো? বাট এই আরএনএটা কিন্তু এমআরএনএ হতে পারে, আরআরএনএ হতে পারে, টিআরএনএ হতে পারে, আবার আরএনএ আই হতে পারে, আরএনএ আই। তো দেখো, এমআরএনএ সরাসরি প্রোটিন তৈরি করে, খুব ভালো কথা, সেন্ট্রাল ডগমাকে যথাযথভাবে ফলো করে। আরআরএনএ আর টিআরএনএ এরা কিন্তু সরাসরি এমআরএনএ তৈরি এরা কিন্তু সরাসরি প্রোটিন তৈরি করে না। আরআরএনএ রাইবোজোম তৈরিতে সাহায্য করে, আবার টিআরএনএ দেখো অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে নিয়ে আসে। তার মানে টিআরএনএ এবং আরআরএনএ থেকে কোনো প্রোটিন সরাসরি তৈরি হয় না, ওরা প্রোটিন তৈরিতে এমআরএনএ কে সাহায্য করে। আর একটা হচ্ছে আরএনএ আই, এটা একটা প্রসেসের নাম যেটাকে বলা হয় আরএনএ ইন্টারফারেন্স। এই আরএনএ ইন্টারফারেন্সে দুইটা আরএনএ থাকে, একটা হচ্ছে এসআইআরএনএ আর একটা হচ্ছে এমআইআরএনএ। এসআইআরএনএ মানে হচ্ছে স্মল ইন্টারফেরিং আরএনএ, এমআইআরএনএ মানে হচ্ছে মাইক্রো ইন্টারফেরিং আরএনএ। এই আরএনএ গুলো এসে করে কি, এরা প্রোটিন তৈরি করা তো দূরের কথা, উল্টা প্রোটিন তৈরিতে বাধা সৃষ্টি করে, প্রোটিন তৈরি বন্ধ করে দেয়। কিভাবে হয়? তারা এসে এমআরএনএটাকে নষ্ট করে দেয়। এখন দেখো, যদি এমআরএনএটা নষ্ট হয়ে যায়, প্রোটিন তৈরি হবে কিভাবে? অথবা ওরা এই যে ট্রান্সলেশনে শিখলাম, প্রসেসগুলো আমরা শিখলাম, এই প্রসেসগুলোতে এসে বাধা সৃষ্টি করে। এইভাবে ওরা প্রোটিন তো তৈরি করে না, উল্টা প্রোটিন তৈরি বন্ধ করে দেয়। এজন্য আরএনএ আই কে বলা হয় সেন্ট্রাল ডগমার ব্যতিক্রম। এই আরএনএ যদি কখনো তৈরি হয়, সেটা প্রোটিন তৈরি বন্ধ করে দেয়, জিনকে সাইলেন্ট করে দেয়। ঠিক আছে? তো এই হচ্ছে ভাই ট্রান্সলেশনের লেখাপড়া। সবাই অবশ্য আমি মোস্ট ডিটেইলস ভাবে দেখানোর চেষ্টা করেছি। জাস্ট আমি যদি বলতাম যেভাবে এসে যুক্ত হয়ে চলে যায়, আমার 5 মিনিট লাগতো। হ্যাঁ, এভাবে এসে চলে যায় 5 মিনিটেই, কিন্তু আমি চাইলে ট্রান্সলেশন পড়িয়ে দিতে পারতাম। বাট আমি চাই বছরের পর বছর যাতে স্টুডেন্টরা এই ক্লাসগুলো দেখে দেখে জিনিসগুলোকে ক্লিয়ারলি বুঝতে পারে। তাই 5 মিনিটের ক্লাসকে প্রায় 40 মিনিট যাবত ডিটেইলসে বোঝানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে।